সূর্য নিভে যাচ্ছে, পুরো পৃথিবী বরফ হয়ে বিলুপ্তির পথে। ৮০০ কোটি মানুষের জীবন এখন নির্ভর করছে এমন একজন মানুষের ওপর যার নিজেরই মনে নেই তার নাম কি। মহাকাশের বুকে শূন্য থেকে শুরু হওয়া এক লড়াই, সাথে কোটি কোটি মাইল দূরের এক অদ্ভুত মাকড়সার মতো এলিয়েন বন্ধু। আপনি কি প্রস্তুত সায়েন্স আর ইমোশনের এমন এক রোলার কোস্টার রাইডের জন্য যা আপনার দেখা সমস্ত হিসাব নিকাশ উলটপালট করে দেবে? তাহলে ওয়েলকাম টু রিল বম, চলুন একসাথে উড়ে মহাকাশের সেই বিপজ্জনক মিশনে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি প্রজেক্ট হেল মেরি, যেটা 2026 সালে মানে এই বছরেই কিন্তু রিলিজ পেয়েছিল এবং অনেক বেশি সাড়া ফেলেছে। তো আসলে এই মুভিটার ভিতরে কি আছে সেটাই আজকে জানবো আমরা এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, এই মুভিটা একটা সাবস্ক্রাইবার আমাকে দেওয়ার জন্য বলেছিল, তো তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মুভি সাজেস্ট করার জন্য। रॉकी बचाएगा। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন মানুষকে, যে একটা হাইটেক সায়েন্টিফিক বেডের ওপর শুয়ে আছে। তার পুরো শরীরে বিভিন্ন টিউব লাগানো। সে যখন ধীরে ধীরে চোখ খোলে, সে দেখে একটা রোবোটিক হাত তাকে খাবার খাওয়াচ্ছে এবং তাকে কিছু বেসিক প্রশ্ন করছে। কিন্তু সবচেয়ে ভয়ার্ত বিষয় হলো, আমাদের মেইন ক্যারেক্টার তার নিজের নামটাই মনে করতে পারছে না। তার প্রচণ্ড মেমোরি লস বা অ্যামনেশিয়া হচ্ছে। সে বুঝতে পারে না যে সে কোথায় আছে। আস্তে আস্তে সে যখন বিছানা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, সে খেয়াল করে তার শরীরের ওপর গ্র্যাভিটি পৃথিবীর চেয়ে অনেক বেশি মনে হচ্ছে। সে ল্যাবরেটরির ভেতরে দুইটা মানুষের লাশ দেখতে পায়, যারা অনেক আগেই মারা গেছে এবং মমি হয়ে গেছে। এরপর সে ঘর থেকে কয়েকটা জিনিস নিচে ফেলে দেখে যে এগুলা কত দ্রুত মাটিতে পড়ছে। এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থেকে সে বুঝতে পারে যে সে আসলে পৃথিবীতে নেই। সে মহাকাশের কোনো এক স্পেসশিপের ভেতরে ভেসে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর তার মস্তিষ্কে আস্তে আস্তে পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে। সে মনে করতে পারে তার নাম হচ্ছে রিল্যান্ড গ্রেস। সে কোনো মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট ছিল না। সে ছিল আমেরিকার এক হাই স্কুলের সাধারণ সায়েন্স টিচার। স্মৃতি ফিরে আসার সাথে সাথে সে স্পেসশিপের কন্ট্রোল রুমে যায় এবং কম্পিউটারের ডেটা চেক করে। সে জানতে পারে যে স্পেসশিপে সে আছে সেটার নাম হেল মেরি। আর এই মুহূর্তে সে পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে সৌরজগতের বাইরে অন্য এক ছায়াপথে ভেসে বেড়াচ্ছে। এখন কথা হচ্ছে, সে সাধারণ একজন সায়েন্স টিচার হয়ে এত দূরে মহাকাশে কিভাবে আসলো? গল্পটা এবার চলে যায় অতীতে। কিন্তু বন্ধুরা, এই জায়গাতেই মুভির একটা বড় গ্যাঞ্জাম আছে। সিনেমায় কিন্তু বারবার বর্তমান আর ফ্ল্যাশব্যাকের মাঝখানে লাফালাফি করানো হয়, যা দেখতে গিয়ে মাথায় গিট লেগে যেতে পারে। তাই আপনাদের বোঝার সুবিধার্থে গ্রেসের মাথায় যে এই প্রথম ফ্ল্যাশব্যাক আসা শুরু হলো, আমরা মহাকাশে যাওয়ার আগে তার জীবনের সবগুলো অতীতের ঘটনা একসাথে পরপর সাজিয়ে দিলাম, যাতে পৃথিবীর এই মহাসংকট আর গ্রেসের অতীতের কাহিনী আপনারা একটানে একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝতে পারেন। তো চলুন আগে অতীতের রহস্যটা উদ্ঘাটন করা যাক। গ্রেসের মেমোরি যত পরিষ্কার হতে থাকে, সে পৃথিবীর সেই ভয়ঙ্কর সংকটের কথা মনে করতে পারে। আজ থেকে কয়েক বছর আগে বিজ্ঞানীরা খেয়াল করেন যে আমাদের সূর্যের উজ্জ্বলতা বা এনার্জি হঠাৎ করে খুব দ্রুত কমতে শুরু করেছে। পৃথিবী যদি এভাবে শক্তি হারাতে থাকে, তবে আর কয়েক বছরের মধ্যে পুরো পৃথিবী বরফ হয়ে জমে যাবে এবং মানবজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের এই রহস্যময় রোগ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন, সূর্য থেকে এক ধরনের অদ্ভুত এলিয়েন মাইক্রোব বা অতি ক্ষুদ্র পরজীবী জন্ম নিয়েছে, যা সরাসরি সূর্যের এনার্জি খেয়ে বেঁচে থাকে। বিজ্ঞানীরা এই এলিয়েন পরজীবীর নাম দেয় অ্যাস্ট্রোফেজ। এই অ্যাস্ট্রোফেজগুলোর প্রজনন ক্ষমতা আলোর গতির মতো দ্রুত। এরা সূর্য থেকে এনার্জি খেয়ে কোটি কোটি সংখ্যায় জন্ম নেয় এবং সূর্যের চারপাশে এক রহস্যময় লাল রঙের ইনফ্রারেড বেল্ট তৈরি করে ফেলেছে, যা সূর্যের আলো আর তাপকে পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে। এদের থামানোর মতো কোনো পারমাণবিক বোমা বা কেমিক্যাল ওয়েপেন মানুষের কাছে নেই। বিজ্ঞানীরা পাওয়ারফুল টেলিস্কোপ দিয়ে পুরো মহাকাশে গবেষণা চালিয়ে দেখতে পান, আমাদের সৌরজগতের আশেপাশের প্রায় সব নক্ষত্রই এই অ্যাস্ট্রোফেজের আক্রমণে নিভে যাচ্ছে। কিন্তু অবিশ্বাস্যভাবে টাউ সিটি নামের একটা বিশেষ নক্ষত্র একদম সুস্থ আর উজ্জ্বল অবস্থায় রয়েছে। সেখানেও অ্যাস্ট্রোফেজ আছে, কিন্তু নক্ষত্রটির কোনো ক্ষতি হচ্ছে না। তার মানে টাউ সিটি নক্ষত্রের আশেপাশে নিশ্চয়ই এমন কিছু প্রাকৃতিক শত্রু বা কেমিক্যাল আছে যা এই অ্যাস্ট্রোফেজ ধ্বংস করে ফেলে। আর সেই চাবিকাঠি খুঁজে বের করাই হলো প্রজেক্ট হেল মেরি নামের মিশনের মূল উদ্দেশ্য। প্রজেক্ট হেল মেরির জন্য কোটি কোটি ডলার খরচ করে একটা বিশাল ও অত্যাধুনিক স্পেসশিপ বানানো শুরু হয়, যার নাম দেওয়া হয় হেল মেরি। কিন্তু এই স্পেসশিপটা মহাকাশে এত স্পিডে কিভাবে ছুটবে? এখানে এই বিজ্ঞানের সবচেয়ে ক্রিয়েটিভ ব্রেন ব্যবহার করেন প্রজেক্ট প্রধান ইভা স্টেট ও তার টিম।
যে পরজীবী অ্যাস্ট্রোফেজ আমাদের সূর্যকে শেষ করে দিচ্ছে, বিজ্ঞানীরা সেটাকেই ধরে চাষ করা শুরু করেন স্পেসশিপের ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। কারণ এই অ্যাস্ট্রোফেজ প্রচণ্ড পরিমাণে আলো ও তাপ জমা করে রাখতে পারে। স্পেসশিপের ইঞ্জিনে ইনফ্রারেড লাইট ছেড়ে যখন অ্যাস্ট্রোফেজগুলোকে উদ্দীপ্ত করা হয়, তখন সেগুলো লেজারের মতো আলো নির্গত করে স্পেসশিপকে প্রায় আলোর কাছাকাছি গতিতে মহাকাশে ঠেলে দেয়। কিন্তু এই জ্বালানি বানানোর পেছনেই ছিল এক হৃদয় বিদারক সত্য। স্পেসশিপের জন্য পর্যাপ্ত পরিমাণে অ্যাস্ট্রোফেজ চাষ করতে গিয়ে পৃথিবীর প্রায় সমস্ত পাওয়ার প্ল্যান্টের এনার্জি ব্যবহার করে ফেলতে হয়। বিজ্ঞানীরা হিসেব করে দেখেন 3 জন অ্যাস্ট্রোনটকে টাউসেটি নক্ষত্রে পৌঁছানোর মতো 2 মিলিয়ন কেজি অ্যাস্ট্রোফেজ বহু কষ্টে তৈরি করা গেলেও তাদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দ্বিগুণ পরিমাণ জ্বালানি বানানো পুরো পৃথিবীর পক্ষে একেবারেই অসম্ভব। অর্থাৎ এটা ছিল একটা ওয়ান ওয়ে সুইসাইড মিশন। তারা জানতো তারা আর কোনোদিন এই চেনা পৃথিবীতে ফিরতে পারবে না। তারা টাউসেটিতে গিয়ে গবেষণা করবে, উত্তর খুঁজবে এবং 4টা ছোট ছোট রোবোটিক স্পেসশিপ বা বিটেলে করে সেই গবেষণার রেজাল্ট আর ডেটা পৃথিবীর দিকে লঞ্চ করে দেবে। তারা মহাকাশেই মারা যাবে, কিন্তু তাদের এই আত্মত্যাগে বেঁচে যাবে পৃথিবীর 800 কোটি মানুষ। এখানে এন্ট্রি ঘটে আমাদের মেইন ক্যারেক্টার রিল্যান্ড গ্রেসের। গ্রেস কিন্তু কোনো হাইটেক ট্রেনিং প্রাপ্ত অ্যাস্ট্রোনট ছিল না। সে ছিল হাই স্কুলের এক অতি সাধারণ সায়েন্স টিচার। তবে অতীতে সে মলিকুলার বায়োলজি নিয়ে কাজ করেছিল এবং এলিয়েন লাইফ নিয়ে তার কিছু জিনিয়াস রিসার্চ ছিল। প্রজেক্টের হেড ইভা স্টেট তাকে প্রাইমারি ল্যাব সায়েন্টিস্ট হিসেবে নিয়ে আসেন। মিশনের সব প্রস্তুতি শেষ। 3 জন টপ লেভেলের অ্যাস্ট্রোনটকে সিলেক্ট করা হলো, আর গ্রেস ছিল তাদের ট্রেনিং দেওয়ার দায়িত্বে। কিন্তু স্পেসশিপ ছাড়ার মাত্র 3 দিন আগে এক ভয়াবহ ল্যাব বিস্ফোরণে মেন 2 জন অ্যাস্ট্রোনট ঘটনাস্থলেই মারা যায়। পুরো মিশন ভেঙে যাওয়ার মুখে। তখন ইভা গ্রেসকে প্রস্তাব দেয় 3 নম্বর অ্যাস্ট্রোনট হয়ে মহাকাশে যাওয়ার জন্য। কিন্তু গ্রেস মরে যাওয়ার ভয়ে সোজা কান্না করে না বলে দেয়। সে কোনো বীর হতে চায়নি, সে শুধু বেঁচে থাকতে চেয়েছিল। কিন্তু ইভা মানবজাতির স্বার্থে কোনো আবেগ দেখায়নি। সে জোর করে গ্রেসকে আটকে ফেলে এবং তাকে স্পেসশিপে ড্রাগ দিয়ে ইজেক্ট করে একটি কৃত্রিম কোমাতে পাঠিয়ে দেয়। উদ্দেশ্য ছিল দীর্ঘ মহাকাশ যাত্রায় সে যেন ঘুমন্ত অবস্থায় থাকে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মহাকাশ যাত্রাপথেই কোমার ভেতরে মেডিকেল ভুলের কারণে বাকি 2 জন ব্যাকআপ অ্যাস্ট্রোনট মারা যায়। আর আমাদের স্কুলের সায়েন্স টিচার এখন কোটি কোটি মাইল দূরে শূন্য মহাকাশে একদম একা। গল্পে এবার বর্তমানে ফিরে আসে। গ্রেস যখন বুঝতে পারে যে পুরো মানবজাতির ভাগ্য এখন তার একার ওপর নির্ভর করছে, সে নিজের ভয় কাটিয়ে বিজ্ঞানের ওপর ভরসা করা শুরু করে। সে স্পেসশিপের উইন্ডো দিয়ে বাইরে তাকায় এবং দেখে সে সত্যিই টাউসেটি নক্ষত্রের একদম কাছাকাছি চলে এসেছে। ঠিক তখনই তার স্পেসশিপের রাডারে এক অদ্ভুত সিগন্যাল ধরা পড়ে। গ্রেস অবাক হয়ে দেখে তার স্পেসশিপের দিকে আরও একটা বিশাল মহাকাশ যান এগিয়ে আসছে। কিন্তু সেই মহাকাশ যানটি মানুষের তৈরি নয়, সেটার ডিজাইন এবং টেকনোলজি একদম আলাদা। গ্রেস বুঝতে পারে এই বিশাল মহাকাশে সে একা নয়, তার সামনে এখন একটা আস্ত এলিয়েন স্পেসশিপ দাঁড়িয়ে আছে। গ্রেস প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে ভাবে এই এলিয়েন হয়তো তার স্পেসশিপ ধ্বংস করতে এসেছে। এলিয়েন স্পেসশিপটি তাকে আক্রমণ না করে তার পাশে এসে শান্তভাবে দাঁড়িয়ে থাকে। সে যখনই নিজের স্পেসশিপটি একটু দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, এলিয়েন স্পেসশিপটাও আবারও তার কাছে চলে আসে। এরপর এলিয়েনরা তাদের স্পেসশিপ থেকে একটা ছোট সিলিন্ডার পাঠায় গ্রেসের জন্য। এটা দেখে গ্রেস প্রথমে মনে করে এলিয়েনরা হয়তো কোনো বোমা মারছে, কিন্তু জিনিসটা স্পেসশিপে হালকা ধাক্কা লেগে থেমে যায়। এরপর এলিয়েন আরও একটা সিলিন্ডার পাঠায়, যা খুব ধীরগতিতে আসছিল, যেন এলিয়েন চাইছে গ্রেস বাইরে বেরিয়ে ওটা সংগ্রহ করুক। গ্রেস তা বুঝতে পেরে নিজের স্পেস স্যুট পরে বাইরে গিয়ে সিলিন্ডারটা ধরে নিয়ে আসে। গ্রেস সিলিন্ডারটি ল্যাবে এনে পরীক্ষা করে দেখে ওটা জিনন নামের এক পদার্থ দিয়ে তৈরি। কিন্তু অবাক করা বিষয় হলো, জিনন সাধারণত গ্যাস হলেও এখানে ওটা সলিড বা কঠিন অবস্থায় ছিল। সে যখন ওটা খোলে, ভেতর থেকে একটা অদ্ভুত স্টার ম্যাপের মতো একটা জিনিস বের হয়। সেটা দেখে সে বুঝতে পারে ওই এলিয়েন আসলে কোন সৌরজগৎ থেকে এসেছে। এরপর গ্রেসও তার দেওয়া ম্যাপটি মডিফাই করে ফেরত পাঠায়, যাতে সে বোঝাতে পারে যে সে কোথা থেকে এসেছে। এভাবে কয়েকটা কন্টেনার আদান প্রদান হওয়ার পর এলিয়েনরা তাদের স্পেসশিপ থেকে একটা টানেল বা রাস্তা তৈরি করে, যাতে ওটার ভেতর দিয়ে গ্রেস তাদের স্পেসশিপে আসতে পারে। গ্রেস ভয়ে ভয়ে সেই টানেলের ভেতর দিয়ে যায় এবং এলিয়েনটাকে সামনাসামনি দেখতে পায়। এই এলিয়েনটার চেহারা মানুষের মতো মোটেও নয়, দেখতে অনেকটা বড়সড় একটা পাথুরে মাকড়সার মতো। তার 5টা পা আছে আর পুরো শরীরটা একটা ধাতব বর্ম দিয়ে ঢাকা। এর কোনো চোখ বা কান নেই। সে দেখার জন্য আল্ট্রাসনিক সাউন্ড বা বাদুরের মতো শব্দ তরঙ্গ ব্যবহার করে, আর সে কথা বলে অদ্ভুত এক বাদ্যযন্ত্রের মতো মিষ্টি সুরে। গ্রেস তার কম্পিউটারের সাহায্যে ওই মিউজিক্যাল ভাষা ডিকোড করা শুরু করে এবং একটা বিশেষ সফটওয়্যার বানিয়ে ফেলে, যাতে তাদের ভাষা অনুবাদ করা যায়।
গ্রেস আদর করে এই এলিয়েনটার নাম দেয় রকি। রকি গ্রেসকে জানায় সে এসেছে ইরিড নামের একটা গ্রহ থেকে। রকিদের গ্রহের সূর্যকেও ওই অ্যাস্ট্রোফেজ পরজীবী আক্রমণ করেছে এবং তাদের গ্রহ বরফ হয়ে মারা যাচ্ছে। রকির স্পেসশিপে মোট 13 জন এলিয়েন বিজ্ঞানী ছিল, কিন্তু রেডিয়েশনের কারণে বাকি সবাই মারা গেছে। রকিও গত কয়েক বছর ধরে একা বেঁচে আছে। এভাবেই মহাকাশের দুই প্রান্তের দুই নিঃসঙ্গ বিজ্ঞানী একে অপরের পরম বন্ধু হয়ে ওঠে। তারা দুজনে মিলে একটা কমন ল্যাবরেটরি তৈরি করে, যার মাঝখানে একটা কাচের দেয়াল রাখা হয়। তারা কাচের এপাশ ওপাশ থেকে একে অপরকে সাহায্য করা শুরু করে, যাতে সূর্যের এই রোগ ধ্বংস করার ঔষধ বানানো যায়। গ্রেস আর তার পাথুরে এলিয়েন বন্ধু রকি দিনরাত এক করে গবেষণা চালিয়ে দেখতে পায় টাও সিটির কাছের এক বিষাক্ত গ্রহ, যার নাম আন্দ্রিয়ানা, তার বায়ুমণ্ডলে এমন এক ব্যাকটেরিয়া আছে যা অ্যাস্ট্রোফেজগুলোকে আক্ষরিক অর্থেই গিলে ফেলে। গ্রেস আর রকি এই নতুন এলিয়েন ব্যাকটেরিয়ার নাম দেয় তাওমেবা। কিন্তু আন্দ্রিয়ানা গ্রহের বায়ুমণ্ডল এত প্রচণ্ড গরম আর বাতাসের চাপ এত বেশি যে সেখানে নামা ছিল সাক্ষাৎ মৃত্যু। তখন রকি তার বিশেষ ধাতু দিয়ে একটা স্যাম্পলিং বোতল তৈরি করে, যা 500 মিটার সুতো দিয়ে স্পেসশিপ থেকে ঝুলিয়ে আন্দ্রিয়ানার বিপজ্জনক বায়ুমণ্ডলে নামানো হয়। প্রবল ঝড় আর চাপের মধ্যে স্পেসশিপ প্রায় ক্র্যাশ হওয়ার মুখে পড়লেও শেষ মুহূর্তে তারা কিছু তাওমেবা স্যাম্পল তুলে আনতে সক্ষম হয়। কিন্তু বন্ধুরা, বিপদ এত সহজে কাটে না। আন্দ্রিয়ানা গ্রহের প্রচণ্ড গ্র্যাভিটির টানে স্পেসশিপের ক্ষয়ক্ষতি হতে থাকে। অনেক কষ্টে তারা বায়ুমণ্ডল থেকে বের হতে সক্ষম হয়, কিন্তু হঠাৎ এক মারাত্মক দুর্ঘটনা ঘটে। স্পেসশিপের দুটো ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরে যায় এবং স্পেসশিপটি প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করে। গ্রেস কোনো রকমে জ্বলতে থাকা ফুয়েল ট্যাঙ্ক দুটি আলাদা করে ঠিকই, কিন্তু শিপের ভেতরের ভয়ানক ঝাঁকুনিতে সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ঘটে মুভির সবচেয়ে ইমোশনাল পার্টটা। রকি তার নিজের জীবনের পরোয়া না করে নিজের প্রোটেক্টিভ এরিয়া থেকে বের হয়ে আসে। অক্সিজেন মানুষের জন্য ভালো হলেও রকির ইরিডিয়ান শরীরের জন্য সাক্ষাৎ বিষ ছিল। তবুও রকি এই বিষাক্ত বাতাসের ভেতরে বেরিয়ে মারাত্মক আঘাত পাওয়া গ্রেসকে টেনে তুলে বাঁচিয়ে দেয়। গ্রেসের যখন জ্ঞান ফেরে, সে নিজেকে মেডিকেল বেডে শুয়ে থাকতে দেখে। সে মেঝেতে রকির শরীরের শক্ত বর্মের গুঁড়োগুলো পড়ে থাকতে দেখে এবং সেগুলো ধরে এগিয়ে গিয়ে দেখে রকির অবস্থা খুব খারাপ। সে বুঝতে পারে রকি নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছে। এরপর রকি নিজেকে রিকভারি করার জন্য দীর্ঘদিনের এক হাইবারনেশন বা রিকভারি মুডে চলে যায়। সে অচল হয়ে ঘুমিয়ে থাকে। এভাবেই বহুদিন কেটে যায়। গ্রেস নিজে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং দিনরাত রকিকে টেক কেয়ার করতে থাকে। অবশেষে একদিন রকি সুস্থ হয়ে ঘুম থেকে ওঠে। গ্রেস তাকে দেখেই আবেগে জড়িয়ে ধরে। রকির জ্ঞান ফেরার পর গ্রেস তাকে সোজা ল্যাবের সেই বিশেষ রুমে নিয়ে যায়, যেখানে হাজার হাজার অ্যাস্ট্রোফেজ ধ্বংসকারী তাওমেবা নিরাপদে প্রজনন করিয়ে রাখা হয়েছিল। এই দৃশ্য দেখে রকি আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এরপর এই দুই বন্ধু মিলে ল্যাবে এক চরম সেলিব্রেশন করে। গ্রেস রকিকে বিদায়ী উপহার হিসেবে কাপড়ের তৈরি সুন্দর একটা ছোট পৃথিবীর গ্লোব বা আর্থ মডেল উপহার দেয়। রকি উপহারটা হাতে নিয়ে মন খারাপ করে তার মিউজিক্যাল সুরে বলে, আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই। গ্রেস হেসে উত্তর দেয়, তুমি আমাকে যা দিতে পারো তা হলো আমি শুধুমাত্র তোমার স্পেসশিপটা ভেতর থেকে একটু ঘুরে দেখতে চাই। তারা একসাথে রকির স্পেসশিপ ঘুরে দেখে। রকি ও বন্ধুত্বের খাতিরে গ্রেসের হ্যালম্যারি স্পেসশিপের ক্ষতিকর অংশ সম্পূর্ণ ঠিক করে দেয়। দুই গ্রহকে বাঁচানোর মতো পর্যাপ্ত তাওমেবা ও ফুয়েল আলাদা করে নেওয়ার পর তারা একে অপরকে বিদায় জানিয়ে নিজ নিজ গ্রহের পৃথিবী ও ইরেডের উদ্দেশ্যে রওনা দেয়। পৃথিবীর দিকে কয়েকদিন একা যাত্রা করার পর হঠাৎ গ্রেসের স্পেসশিপে এক বিকট অ্যালার্ম বেজে ওঠে। ওয়ার্নিং আসে যে তাদের স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্ক দ্রুত খালি হয়ে যাচ্ছে। গ্রেস কারণ খুঁজতে গিয়ে এক হাড়হিম করা সত্য আবিষ্কার করে, যে অণুজীব তাওমেবা তারা আবিষ্কার করেছিল তারা শুধু অ্যাস্ট্রোফেজ খায় না, তারা অদ্ভুতভাবে জেনোনাইট নামক ধাতুর ক্ষুদ্র ছিদ্র দিয়েও যাতায়াত করতে পারে। আর কিছু তাওমেবা লিক হয়ে স্পেসশিপের জেনোনাইট ফুয়েল, যেটা রকি তৈরি করে দিয়েছিল, ওই ট্যাঙ্কে ঢুকে পড়ার কারণে ট্যাঙ্কের ভেতরের সমস্ত অ্যাস্ট্রোফেজ ফুয়েল খেয়ে শেষ করে ফেলেছে। ঠিক তখনই গ্রেসের মাথায় এক বর্জ্যপাতের মতো হিসাব খেলে যায়। রকির পুরো স্পেসশিপ এবং তাওমেবা রাখার সব কন্টেনার যে ধাতু দিয়ে তৈরি করা হয়েছে সেটার নামও জেনোনাইট। তার মানে রকির স্পেসশিপের ভেতরের কন্টেনার লিক হয়ে সব তাওমেবা ছড়িয়ে পড়েছে। রকির স্পেসশিপের ফুয়েল ট্যাঙ্ক ফাঁকা হয়ে গেছে। এখানেই গ্রেসের জীবনে আসে সবচেয়ে বড় পরীক্ষা। সে যদি পৃথিবীতে ফিরে যায় সে বেঁচে যাবে, কারণ বিটেল রোবটগুলোতে পর্যাপ্ত তাওমেবা সংরক্ষিত আছে। কিন্তু যে বন্ধু নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচালো, সেই রকি আর তার পুরো ইরিড গ্রহ ধ্বংস হয়ে যাবে। আর সে যদি রকিকে বাঁচাতে ফিরে যায় তবে স্পেসশিপের ফুয়েল শেষ হয়ে যাবে। সে আর কোনোদিন নিজের জন্মভূমি পৃথিবীতে ফিরতে পারবে না। গ্রেস নিজের জীবনের মায়া ত্যাগ করে এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেয়।
সে 4টা ছোট ছোট বিটেল রোবটের ভেতরে পৃথিবীর জন্য তাওমেবা এবং সমস্ত রিসার্চের ডেটা লোড করে পৃথিবীর দিকে লঞ্চ করে দেয়, সাথে পাঠায় তার একটা ভিডিও বার্তা। এরপর সে নিজের স্পেসশিপের মুখ 180 ডিগ্রি ঘুরিয়ে ফিরে যায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা পরম বন্ধু রকিকে উদ্ধার করতে। দৃশ্য পরিবর্তন হয়ে পৃথিবীতে চলে আসে। স্ক্রিনে দেখা যায় আজ থেকে বহু বছর পরের পৃথিবী। সেই পাওয়ারফুল নারী ইভা স্টেট একটা জাহাজের ভেতরে স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছে। স্ক্রিনে বাজছে রিল্যান্ড গ্রেসের পাঠানো সেই ভিডিও বার্তা, যেখানে গ্রেস জানিয়েছিল সে পৃথিবীকে বাঁচানোর ঔষধ পাঠালেও নিজে আর ফিরতে পারবে না। সে ফিরে যাচ্ছে তার এক এলিয়েন বন্ধুকে বাঁচাতে। দৃশ্য আবারও শিফট হয়। গ্রেস বহু বছর পর চোখ মেলছে। সে ধীরে ধীরে একটা বিছানা থেকে উঠে জানালার বাইরে তাকায়। সে দেখতে পায় বাইরে এক সুবিশাল নীল রঙের সমুদ্র, মৃদু বাতাস আর চিরচেনা আলো। প্রথম দেখায় মনে হবে গ্রেস হয়তো শেষ পর্যন্ত পৃথিবীতেই ফিরে এসেছে, কিন্তু ক্যামেরা যখন জুম আউট হয় তখন দেখা যায় সে আসলে পৃথিবীতে নেই। সে রয়েছে ইরিড গ্রহের বুকে বানানো এক বিশাল কাচের বায়োডোমের ভেতরে। রকি আর তার ইরিডিয়ান জাতি গ্রেসকে ভালোবেসে তাদের গ্রহতেই পৃথিবীর মতো কৃত্রিম পরিবেশ সম্বলিত এক বিশাল ডোম বানিয়ে দিয়েছে, যাতে মানুষের বাতাসে গ্রেস সুখে বেঁচে থাকতে পারে। ঠিক তখনই তার সাথে দেখা করতে আসে রকি। তারা বিচে একসাথে হাঁটে। রকি গ্রেসকে জানায় হেল ম্যারি স্পেসশিপ এখন হোম বা পৃথিবীতে যাওয়ার জন্য প্রস্তুত। গ্রেস হেসে উত্তর দেয় সে ভেবে দেখবে, অর্থাৎ সে কি পৃথিবীতে ফিরবে নাকি রকির সাথে সেই গ্রহেই থেকে যাবে সেটা সে ভেবে জানাবে। আর সিনেমার একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই আমাদের সেই স্কুলের সায়েন্স টিচার রিল্যান্ড গ্রেস ইরিড গ্রহের ছোট ছোট পাথুরে মাকড়সার মতো এলিয়েন বাচ্চাদের ক্লাসরুমে সায়েন্স পড়াচ্ছে। আর এই ইমোশনাল ও বিউটিফুল দৃশ্যের সাথেই শেষ হয় অন্যতম সেরা মাস্টারপিস প্রজেক্ট হেল ম্যারি মুভিটা। তো বন্ধুরা, এই ছিল প্রজেক্ট হেল ম্যারি। নিজেকে বিসর্জন দিয়ে বন্ধু আর দুটি ভিন্ন জগৎকে বাঁচানোর এই গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর আমাদের রিল বম চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো মাইন্ড বেন্ডিং মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, টাটা।